সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন ফাঁসের ঘটনা, শুধু প্রশ্ন ফাঁস না, পরীক্ষা জালিয়াতির ঘটনাও ঘটেছে। আমরা সংবাদ মাধ্যমে জেনেছি এবং দেখেছি যে যারা পরীক্ষা দিয়েছে তাদের কানের মধ্যে ডিভাইসের মাধ্যমে বাহির থেকে তাদেরকে সিগন্যালের মাধ্যমে বোঝানো হয়েছে যে কোন পরীক্ষা প্রশ্নের কোন উত্তর হবে। আসলে এই যে জালিয়াতি সেটা নতুন নয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা প্রতি বছরই দেখেছি এই প্রশ্নফাঁস হচ্ছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে, কিন্তু এই অধিদপ্তরের সাথে যারা সংশ্লিষ্ট তারা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হন না। এখানে একটি চক্র আছে, এই চক্ররাই প্রত্যেক বছর যখনই পরীক্ষা হয় তারা প্রশ্নফাঁস করে এবং জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এখানে শিক্ষক নিয়োগ করা হয়। আমরা জানি এখানে যারা শিক্ষক নিয়োগ হয় তাদের কর্মস্থল নিয়ে একটা জালিয়াতি হয় এবং তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমি গুগলে সার্চ করে দেখেছি, তাদের যোগ্যতা নিয়েও আমার সংশয় আছে এবং যে প্রশ্ন থেকে যায় একজন শিক্ষক হবে তার শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে তার যোগ্যতা হচ্ছে 2.25। এটা আসলে টেনে টেনে কোনো রকম পাশ করার মতো অবস্থা। একজন শিক্ষক তার যদি লেভেল হয় তৃতীয় শ্রেণীরও আরো নিম্নমানের, সে আসলে প্রথম শ্রেণীর আসলে শিক্ষার্থী কিভাবে উপহার দিবে? আমরা এখান থেকে দাবি জানাই প্রাথমিকের যে প্রশ্ন ফাঁসের কারণে এই পরীক্ষা তো বাতিল করতে হবে এবং নিয়োগ ক্ষেত্রে যোগ্যতা অবশ্যই এখানে একটা যোগ্যতারও মাপকাঠি হওয়া উচিত। যারা আসলে যার যোগ্যতা নাই সে তো চেষ্টা করবে কিভাবে জালিয়াতির মাধ্যমে প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের তাদের যে যোগ্যতার মাপকাঠি এখান থেকে অবশ্যই সেটা ন্যূনতম 2.50 করা লাগবে অবশ্যই। এটা 2.25 এটা কোনো ক্যাটাগরিতে পড়ে না, কোনো যোগ্যতার মধ্যে পড়ে না। তৃতীয় ক্যাটাগরিতে একজন শিক্ষক নিয়োগ হবে আর সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বা ভালো শিক্ষার্থী উপহার দেবে, এটা হতে পারে না। পাশাপাশি আমরা দেখেছি বিগত দিনে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তারা এখন বের হয়ে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে। আপনারা লক্ষ্য করে আপনারা জেনে থাকবেন, আমরা দেখেছি পটুয়াখালী 3 আসনে একজন এমপি পদপ্রার্থী, তিনি এমপি নির্বাচন করছেন, অথচ আমরা বিগত সময় দেখেছি তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, এমনকি গ্রেফতার হয়েছিল, জেলে ছিলেন। তিনি এখন এমপি নির্বাচন করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি বিগত দিনে যারা প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই আপনারা এই যে প্রাথমিক অধিদপ্তর থেকে আপনারা চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন থেকে তাদেরকে যেন নির্বাচন করার সুযোগ না দেওয়া হয় এ ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন। এবং শিক্ষকদের যে নিয়োগ হওয়ার পর আমরা জেনেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ তাদেরকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তারা যখন এক জায়গার থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয় সেখানে তাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। আমরা এখানে দাবি জানাতে চাই কোনো শিক্ষক নিয়োগ হওয়ার পর তাকে ন্যূনতম প্রাথমিক একবার যে তার স্থানান্তর হওয়ার ক্ষেত্রে অটোমেটিক হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা জেনেছি তাদের স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক অধিদপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয় প্রতিটা সেক্টরে দৌড়াদৌড়ি করা লাগে, তারপরে আবার টাকাও দেওয়া লাগে, তারপরে তাদেরকে স্থানান্তর হওয়ার সুযোগ দেওয়া হয় না। এই যে অনিয়মগুলা প্রাথমিক শিক্ষক যারা আছে তাদেরকে অবশ্যই এখানে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা লাগবে, তাদেরকে ট্রান্সফারের ক্ষেত্রেও একটু সহজ করা উচিত এবং বিগত দিনে যে প্রশ্ন ফাঁসের কারণে যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষা বাতিল করে নতুনভাবে আবার নিতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সানাউল্লাহ ভাইকে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থী এবং পরীক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম। চাকরিতে সুযোগের সমতা, আবেদন ফি কমানো এবং যৌক্তিক যে কোনো প্রয়োজনে ছাত্র অধিকার পরিষদ সবসময় সোচ্চার ছিল এবং আগামীতেও সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আজকের এই সংবাদ সম্মেলনে সর্বশেষ বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ
কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি নাজমুল হাসান। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন 2024 সালে যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র নাগরিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করা, মেধাভিত্তিক একটা বাংলাদেশ তৈরি করা, বৈষম্যহীন এবং মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যেই আমাদের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা রাষ্ট্র, কিন্তু আমরা এখন পেয়েছি একটা প্রশ্ন ফাঁসের একটা বাংলাদেশ। 2 সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল। যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি, সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যার দিকে ধাবিত করছি। আপনারা জেনেছেন গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় 14,385টি পদ শূন্য ছিল। সেখানে 10,80,000-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। একটা 13তম গ্রেড, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে গ্রেড হচ্ছে 13তম, সেখানে আবেদন করেছে 10,80,000 শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে দাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযজ্ঞ উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন, সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী, যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন, সেই আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্ন ফাঁস হত্যার সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই, প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবেদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি, কিন্তু সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি, এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ের কারা জড়িত আছে তা খতিয়ে বের করতে হবে। ছোটখাটো কাউকে ধরেই রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না, যার দরুন বাংলাদেশে প্রতিনিয়তই প্রশ্ন ফাঁস হচ্ছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যেই হারে প্রশ্ন ফাঁস হয়েছে, এই পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ বিনির্মাণ তারা করতে পারবে না। আমরা মনে করি তদন্তপূর্বক গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে। বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধা মতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে। একই সাথে আমরা কিছু বিষয় আরো কথা বলতে চাই। এই যে প্রশ্ন ফাঁস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে, আবেদ আলীর কথা আমরা শুনেছি, সে 2011 সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীতে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা মনে করি প্রশ্ন ফাঁস রোধ করতে হলে, বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল, আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কিনা। যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্ন ফাঁস হচ্ছে সেই প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আমরা জানি যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশ্ন ফাঁসের যে মহাযজ্ঞ উৎসব তৈরি হয় তারই ধারাবাহিকতা কিন্তু 2 ধাপে পরীক্ষা হচ্ছে। যে 14 লাখ আবেদনকারী আছে তাদের 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা। গত 9 জানুয়ারি
শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করেছে এবং আগামীতে একটা ডেট এখনো দেওয়া হয় নাই, সেখানে প্রায় 3 লাখ। তা আমরা সরকারের প্রতি আরেকটা প্রস্তাবনা জারি করতে চাই, বলতে চাই প্রয়োজনে এই যে সারা দেখেন রংপুর বিভাগটা দেখেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ঠাকুরগাঁও থেকে শুরু করে পুরো রংপুর বিভাগ প্রশ্ন ফাঁসে জর্জরিত। জামালপুরে হয়েছে, তারপর ঠাকুরগাঁওতে হয়েছে, টাঙ্গাইলে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা বিভাগ ভিত্তিক করে ঢাকাতেই সেই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিনের ব্যবধানে 2-3টা বিভাগকে একসাথে করে, এখন যেহেতু 2 ধাপে করা হচ্ছে, সেই ধাপটা বাড়িয়ে দিয়ে অন্তত 5 ধাপের মধ্য দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত করলে আমরা মনে করি সেই প্রশ্ন ফাঁসের জায়গা থেকে অনেকটাই আমরা রোধ করতে পারবো। একই সাথে আমি প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব, কোনো নয় ছয় না করে ডিজি থেকে শুরু করে যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন। একই সাথে আজকে আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছি, আপনারা জানেন আমাদের জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, যিনি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ বিরোধী লড়াই করতে গিয়ে গত 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের দ্বারা গুলির শিকার হয়ে পরবর্তীতে শহীদ হয়েছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আমরা গত 1 মাসের মধ্যে তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারি নাই। আমরা শেখ হাসিনার সময় গুম, খুন, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা দেখতে পেয়েছি। একইভাবে আমরা এখনো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, যেখানে পুরো বাংলাদেশকে ওসমান হাদি একত্রিত করেছিল। সেখানে সে খুব আকুতি করেছিল, আমাকে যদি গুলি করা হয়, আমাকে যদি হত্যা করা হয়, আপনারা অন্তত আমার বিচারটুকু করবেন। সে আফসোস এবং হতাশা নিয়ে আমরা এখনো তার বিচারটুকু পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছিলাম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা। আদৌতে কি ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল? পুরো বাংলাদেশ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, সকল রাজনৈতিক দল মতকে একসাথে শরীফ ওসমান হাদি একত্রিত করেছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, গত 1 মাস হতে গেল আমরা এখনো ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনো বাংলাদেশে আনতে পারি নাই। এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, আমরা শেখ হাসিনাকে অনেক গালমন্দ করেছি, শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে আমরা অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছি। এখন কি আমরা সেই গার্ডস মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছি? শেখ হাসিনাকে আমরা 1.5 বছরে বাংলাদেশে আনতে পারি নাই। শেখ হাসিনার চেয়েও কি ফয়সাল করিম মাসুদ শক্তিশালী হয়ে গেছে? বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাই? বাংলাদেশের সাথে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক আছে। বাংলাদেশের একজন টপ টেরোরিস্ট বলা যায়, শীর্ষ সন্ত্রাসী বলা যায়, তাকে ভারত আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের মেরুদণ্ডহীন প্রশাসন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা কেউ কথা বলছে না। এর চেয়ে লজ্জার আর উদ্বেগের কিছু হতে পারে না। আমরা আজকের এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে আবারও জোরালো আহ্বান জানাই, শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আমরা দেখতে পেয়েছি গত 2 দিন আগে বাংলাদেশে এখন যাকে প্রধান রাজনৈতিক দল বলা হয়, যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বলে তাদের নেতা কর্মীরা বলে, সেই দলের একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। তারপর আমরা সেই দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের খুবই উদ্বেগ লাগে, লজ্জাজনক একটা পরিস্থিতি যে একটা দলের নেতা তার কর্মীকে হত্যা করেছে, সেই হত্যাকে তারা বলা হয় বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এই যে নেতা দ্বারা আমরা আগামীতে যারা প্রশাসন, যারা সেবক হইতে চায়, যারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, তারা কি জনগণের সেবা, জনগণের দুঃখ কষ্ট বুঝবে কিনা আমরা সংশয় প্রকাশ করছি। একজন রাজনৈতিক দলের এই নেতার বক্তব্যকে আমরা খুবই উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি। পাশাপাশি যে সকল হত্যাকাণ্ড ঘটছে আমরা দেখতে পেয়েছি, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এদের জনগণের যে দাবি ছিল, বর্তমান যে অপদার্থ মেরুদণ্ডহীন একটা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তাকে অপসারণ করতে হবে। কিন্তু যে সকল রাজনৈতিক দল তার দ্বারা সুবিধা পেয়েছে, বিভিন্ন জায়গায় এসপি ওসি নিয়োগ করেছে, তারা তাদের রাজনৈতিক সুবিধার কারণে একটা অর্থবহ আইন শৃঙ্খলার চরম অবনতির দায়ে যে জড়িত সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে দিচ্ছে না। এই যে
রাজনীতি পুরো বাংলাদেশের মানুষের জীবন আজকে আম, বাংলাদেশ পুরো বাংলাদেশ আজকে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। ঢাকা শহর যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আপনারা আজকে মোহাম্মদপুরে যান, সেখানে রামদা হকি স্টিক চাপাতি দিয়ে কোপানো হয়। আজকে যে কোনো শপিং মলে যান, সেখানে প্রকাশ্যে দিবালোকে মানুষকে গুলি করে হত্যা করা হয়। একজন নাগরিকের স্বাভাবিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে ব্যর্থ হয়েছে। আমরা আজকে এই সংবাদ সম্মেলনে আবারও প্রধান উপদেষ্টা কর্ণ করে যেন পৌঁছায়। আমরা বলতে চাই, এই অর্থবহ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে জনগণের যে নাবিশ্বাস, জনগণের যে জানমালের নিরাপত্তাহীনতা ভুগছে, সেই নিরাপত্তাহীনতা হলে কিছুটাও কমান। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আমরা দেখতে পেয়েছি গতকালকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী হারুন রশিদ তিনি একটি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করলে তিনি নাকি থানাও ঘেরাও করবেন। আমি পাশাপাশি আরো বিএনপি কিছু নেতা কর্মীদের বক্তব্য শুনতে পাচ্ছি এরকম। আমি হারুন রশিদ সহ সেই সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কারণে আপনাদের ভাষ্যমতো আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে থাকতে পারে নাই। এই আওয়ামী লীগের কারণে 2023 সালে 28 অক্টোবর পরবর্তী সময় আপনাদেরকে বন জঙ্গলে থাকতে হয়েছে। এই আওয়ামী লীগের কারণে 2024 সালের 5 আগস্ট পরবর্তীতে প্রায় 2000 অধিক মানুষকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের কারণে প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই আওয়ামী লীগের প্রতি আপনাদের মায়া কান্না, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য কিছু ভোটের কারণে আপনারা তাদের বিবেক সরাই দিচ্ছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে 2024 সালের যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থান যদি না হতো, তাহলে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে থাকতে পারতো না। এই অভ্যুত্থান না হলে বেগম জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তাকে যেভাবে স্মরণ করেছে, সেই পরিবেশ তৈরি হতো না। এই আওয়ামী লীগের পতন না হলে লন্ডনে নির্বাসিত 17 বছর যিনি বাংলাদেশে আসতে পারে নাই, সেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এখন রাজনীতি করতে পারতো না। আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাই, নির্বাচনে জেতার জন্য সামান্য কিছু ভোটের জন্য এরকম ছলচাতুরি করবেন না। ছাত্র সমাজ কিন্তু আপনাদেরকে কোনোভাবেই মেনে নেবে না। এই শহীদ পরিবারগুলো আর্তনাদ আপনাদের কানে যদি পৌঁছায়, তাহলে ভোটের কারণে আপনারা আওয়ামী লীগের প্রতি আপনারা মায়া দেখাতে পারেন না। সর্বশেষ আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা যে সকল দাবিগুলো আবারও আপনাদেরকে বলছি, গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সারা দেশে যে পরিমাণ প্রশ্ন ফাঁস, ডিজিটাল ডিভাইসের সম্পৃক্ততা ঘটনা ঘটেছে, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা বাতিলের আহ্বান জানাচ্ছি। একই সাথে প্রশ্ন ফাঁস এবং ডিভাইস দুর্নীতি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দেওয়ার জন্য আমরা আবেদন করছি। আমরা প্রস্তাবনা করছি প্রশ্ন ফাঁস রোধে প্রাথমিক সহকারী পরীক্ষায় এমসিকিউর পরিবর্তে রিটেন পরীক্ষা ব্যবস্থা নেওয়া। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা, যুব স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বের সহ যে সকল গুম খুন হত্যার ঘটনা ঘটেছে, প্রত্যেকটা হত্যার আমরা বিচারের দাবি জানাচ্ছি। সর্বশেষ ফেসিবাদী শাসনের শেখ হাসিনার সাথে সম্পৃক্ত জাতীয় পার্টির কোনো নেতা কর্মী যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই দাবি আমরা আবারও নির্বাচন কমিশন বরাবর জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।